বেশ কিছুক্ষণ সময় দুহাতে কান ধরে উঠোনে দাঁড়িয়ে আছে তমাল। রাগে সমস্ত শরীর জ্বলছে ওর। ছোট মাকে ধারে কাছে দেখতে না পেয়ে চোখের ইশারায় বোনকে ডাকলো। তিন্নি মাথা নেড়ে জানালো ও আসবে না। আসলে ও ভয় পাচ্ছে নতুন মাকে। তমালের রাগের পারদ ক্রমশ চড়ছে। যেভাবেই হোক এর শোধ নিতেই হবে ওকে। মনে মনে তারই প্ল্যান ছকছে ও। কাছে আসতে না পারলেও দাদার পরিণতি দেখে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে কেঁদে চলেছে তিন্নি। দাদার জন্য খুব কষ্ট হচ্ছে ওর। নতুন মায়ের উপর ওরও খুব রাগ হচ্ছে, অথচ কিচ্ছু করতে পারছে না। নতুন মা বলেছে দাদাকে যতক্ষণ না ডাকবে ততক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। আর তিন্নি পাকামো করলে ওকেও এই শাস্তি দেওয়া হবে। তাছাড়া দুপুরে খেতে দেওয়া হবে না। এই নতুন মা আসার আগে বেশ ভালো ছিল ওরা। বাবা অফিস চলে যাওয়ার পর থেকে সারা দিন যা ইচ্ছে তাই করে বেড়াতো ওরা দুই ভাই বোনে। ঠাম্মা কিচ্ছু বলতো না। বাড়ি ফিরে যখনই ঠাম্মাকে খেতে চাইতো তখনই ঠাম্মা খেতে দিত। এখন ঠাম্মা আর রান্নাঘরে তো ঢোকেই না। কি করে খেতে দেবে ওদের? আবার ঠাম্মাকেও তো এখন পড়াশোনা করতে হয়। দাদা পড়া পারেনি বলে ওকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে নতুন মা। তিন্নিও পারেনি, তবে ওকে শুধু কান মলে দিয়েছে। বলেছে সন্ধ্যাবেলায় পড়াটা বলতে না পারলে ওকেও কান ধরে দাঁড় করিয়ে রাখবে কাল। ঠাম্মা পড়া না পারলে নতুন মা কি ঠাম্মাকেও কান ধরে দাঁড় করিয়ে রাখবে? ঠাম্মার তো আবার বেশি দাঁড়িয়ে থাকলে পা ব্যথা করে। তাহলে কি করবে ঠাম্মা? মহা চিন্তায় পড়েছে তিন্নি। নিজের 2 বছর বয়সে মাকে হারিয়েছে তিন্নি। তারপর পেরিয়ে গেছে আরও 3টে বছর। মাকে একটুও মনে নেই ওর। সারা দিনে বাবাকে কাছে পায় খুবই কম সময়, তাই বাবার ওপর তেমন টান তৈরি হয়নি। ঠাম্মার কাছেই মানুষ হয়েছে ওরা দুই ভাই বোন। স্বাভাবিকভাবেই ঠাম্মার প্রতি টানটা একটু বেশি। ঠাম্মা বলেছে ওকে ঠাম্মার পায়ে খুব ব্যথা, আর রান্না করতে পারবে না। তাই বাবা নতুন মাকে বাড়িতে নিয়ে এসেছে। এতদিন ঠাম্মা চান করিয়ে খাইয়ে দিত ওকে। কদিন ধরে ঠাম্মা আর এসব করে না। নিপা পিসি এসেছিল, বেশ ভালো হয়েছিল। নিপা পিসি খাইয়ে দিত ওকে। কাল সকালেই চলে গেছে নিপা পিসি। কাল থেকে ওদের খেতে দিচ্ছে নতুন মা। স্কুল নেই এখন, তাই নতুন মা ওকে, দাদাকে আর ঠাম্মাকে একসাথে খেতে দিয়ে দিয়েছিল। ওর ভাতটা ডাল দিয়ে মেখে মাছটার কাঁটা বেছে দিয়েছিল। তারপর বলেছিল নিজে হাতে খেয়ে নিতে। ভাত দিয়েই সবাইকে বলে দিয়েছিল কারো পাতে যেন ভাত পড়ে না থাকে। ভয়ে ভয়ে সব ভাত খেয়ে নিয়েছিল তিন্নি। দাদা বলেছে নতুন মা নাকি সৎ মা। সৎ মা ভালো হয় না। সৎ মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদের মারে, খিদে পেলেও খেতে দেয় না। সৎ মা শব্দের অর্থ ঠিক কী তা জানে না তিন্নি, তবে ভালো কিছু যে নয় এটা বুঝেছে ও। কান ধরে দাঁড়িয়ে থাকতে থাকতেই তমাল ঠিক করে ফেলেছে ওর পরিকল্পনা। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য দরকার শুধু একবার এই শাস্তির হাত থেকে ছাড় পাওয়া। 2 দিন আগে প্রমোশন হয়ে ক্লাস 3তে উঠেছে তমাল। পড়াশোনায় আগ্রহ না থাক,
বদবুদ্ধিতে ওর জোড়া নেই। এলাকায় অনেক ভালো ভালো স্কুল থাকা সত্ত্বেও একদম বাড়ির কাছে প্রাইমারি স্কুলে ওকে ভর্তি করতে বাধ্য হয়েছিল তপেশ। স্ত্রীর অসুখের সময় থেকে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে যথেষ্ট গাফিলতি হয়েছে। তারপর স্ত্রীর মৃত্যুতে সব ওলটপালট হয়ে গিয়েছিল। ওদের দেখাশোনা করার কেউ ছিল না। তাই প্রচণ্ড চঞ্চল ছেলেটাকে দূরের স্কুলে ভর্তি করতে ভরসা হয়নি। এই প্রাইমারি থেকে পাশ করেই ফার্স্ট ক্লাস নিয়ে এমএসসি পাশ করেছিল তপেশ। কিন্তু এখন ফেল নেই, পড়াশোনা না করলেও পাস, পড়ার চাপ নেই। তাই রোজ বাবা অফিস থেকে না ফেরা পর্যন্ত ঠাম্মার সঙ্গে বসে টিভি সিরিয়াল দেখে ও আর বোন। বোন টিভির সামনে বসে থাকলেও টিভি দেখে না, ও পুতুল নিয়ে খেলে। কিন্তু টিভি দেখতে খুব ভালো লাগে তমালের। বয়স ছোট হলেও টিভি দেখে অনেক কিছুই শিখে ফেলেছে তমাল। টিভিতে সিনেমা দেখে জেনেছে ও সৎ মায়ের কথা। মা মারা যাওয়ার পর বাবা যাকে বাড়িতে হঠাৎ করে নিয়ে আসে তাকে সৎ মা বলে। সৎ মায়েরা খুব খারাপ হয়। এছাড়া টিভি সিরিয়াল দেখে ও শিখেছে কাউকে জব্দ করার নানা ফন্দি। খাবারের মধ্যে লঙ্কার গুঁড়ো মেশানো বা ঘরের মেঝেতে তেল ফেলে রাখার মতো ঘটনা অনেক সিরিয়ালে দেখেছে ও। সেখান থেকেই বুদ্ধিটা পেয়েছে। এখন শুধু বাবার ঘরে একবার ঢোকার অপেক্ষা। বাবার ঘরে আগে বাবা থাকতো, এখন এই ঘরে নতুন মা থাকে। ওই ঘরে তেল ছড়িয়ে দিলেই নতুন মা পড়বে ধপাস করে। তাহলে খুব লাগবে নতুন মায়ের। দৃশ্যটা কল্পনা করেই খুব মজা লাগছে ওর। মনে মনে বলল, ঠিক হবে তাহলে। আর আমাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবে? সকাল 8:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তপেশকে। অত সকালে ভাত খেতে পারে না ও, তাই রুটি বা পরোটা খেয়ে অফিস যায়। লাঞ্চ টাইমে ফল, বিস্কুট, কেক এসব খেয়ে নেয়। রাত্রে ভাত খায়। সব কিছু শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে নিয়েছে কমলিকা। নিপা যে 3 দিন ছিল ওর সঙ্গে বেড শেয়ার করেছিল কমলিকা। 7টার পর ঘুম থেকে উঠে ও দেখেছে নিপা পাশে নেই। উঠে গিয়ে দেখেছে নিপা আর শাশুড়ি মা তপেশের ব্রেকফাস্টের ব্যবস্থা করছে। তাই কাল 6:30টায় উঠে রান্নাঘরে এসে পড়েছিল ও। শাশুড়ি মা ওঠার আগেই পরোটার ময়দা মেখে তরকারির জন্য আলু কাটছিল। আলপনা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, সকালের খাবারটা আমি করে দেব, তোমাকে এত সকালে উঠতে হবে না বৌমা। তোমার তো অভ্যাস নেই রান্না করার। দুপুরে রান্নার সময় না হয় আমার সঙ্গে একটু আধটু করবে। কমলিকা বলেছিল, অভ্যাস নেই, তবে হয়ে যাবে। আপনার তো বয়স হয়েছে, এবার থেকে অত সকালে ওঠার দরকার নেই। আমি দিব্যি সামলে নিতে পারবো এটুকু। শুধু সকালে নয়, দুপুরে ও রাত্রের পুরো রান্নাটা কমলিকায় করেছে জেনে তপেশ অপ্রস্তুতে এক শেষ। শুধু সকালে নয়, দুপুরে ও রাত্রের পুরো রান্নাটা কমলিকায় করেছে জেনে তপেশ অপ্রস্তুতের এক শেষ। রাত্রে খেতে বসে বলেছিল, এ আপনি কি করেছেন বলুন তো? সারা দিনই রান্নাঘরে কাটিয়েছেন? ছি ছি, আমার খুব খারাপ লাগছে। এত কাজ করা আপনার অভ্যেস আছে নাকি? আমি বরং একজন রান্নার লোক দেখি। কমলিকা বলেছিল, এতে খারাপ লাগার কি আছে? মাও এতদিন এইভাবেই চালিয়েছেন। উনিও তো রান্নার লোক রাখেননি। উনি পারলে আমিই বা পারবো না কেন? কিন্তু আপনি এসব করবেন কেন? আমার এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে।
বেশিরভাগ বাড়িতেই তো বাড়ির বউয়েরা রান্না করে। তাহলে কি বুঝবো আপনি আমাকে মন থেকে সেই জায়গায় বসাতে পারছেন না? কোনোদিনই তেমন প্রগলভ নয় তপেশ। কমলিকার কথার উত্তর খুঁজে পাচ্ছিল না ও। ভুল কিছু বলে ফেলেছে ভেবে খাওয়া বন্ধ করে করুণ মুখে বসেছিল। কমলিকা হেসে ফেলেছিল ওর মুখের দিকে তাকিয়ে। খাওয়া বন্ধ করলেন কেন? নিশ্চয়ই খুব খারাপ হয়েছে রান্না। না না, তা কেন, খুব ভালো হয়েছে। আমি আসলে আপনার কষ্টের কথা ভেবে। কমলিকা বলেছিল, আর অত ভাবতে হবে না, শান্তিতে খাওয়াটা শেষ করুন। এরপর চুপচাপ খাওয়া শেষ করেছিল তপেশ। আজ সকাল 8টার মধ্যে রুটি, ভেজিটেবল স্টু আর ডিম সেদ্ধ করে ফেলেছে কমলিকা। তাই খেয়ে অফিস গেছে তপেশ। আজ টিফিনে সেটাই খেয়েছে সকলে। শাশুড়ি অবশ্য ডিমটা খাননি। কমলিকা উনাকে 1 কাপ দুধ খাইয়েছে জোর করে। এরপর তিন্নি আর তমালকে নিয়ে পড়াতে বসেছিল ও। ঘণ্টাখানেক পড়িয়ে স্নান সেরে 10টার পর আবার রান্নাঘরে ঢুকেছে। দুপুরের জন্য ডাল, ভাত, বেগুন ভাজা আর শাশুড়ি মায়ের জন্য পোস্তর বড়া সব হয়ে গেছে। শাশুড়ি মা নিরামিষ খান, তাই সব শেষে মাছের ঝোলটা রান্না করেছিল কমলিকা। যাকে সংসারের দিকে তাকাতে হতো না এতদিন, এখন তারই ঘাড়ে অনেকের দায়িত্ব। রান্নার অভ্যাসটা হয়েছিল ভাইপো হওয়ার পর। রনিতের জন্মের পর একটু শারীরিক সমস্যা হয়েছিল বৌদির। তখন মা বেঁচে। মা ব্যস্ত থাকতো ভাইপোকে নিয়ে, তাই মাস 2 মতো রাত্রে রান্নাটা করেছিল ও। সেও প্রায় 11 বছর আগে। সেই রনিত এখন ক্লাস 6-এ পড়ে রামকৃষ্ণ মিশনে। মানসিক প্রস্তুতি ছিল বলেই হয়তো এতদিন পর রান্না করতে ও বাচ্চা দুটোর দেখভাল করতে তেমন অসুবিধে হয়নি ওর, বরং ভালোই লেগেছে। ভাবলে সত্যি আশ্চর্য লাগছে কমলিকার। কি অদ্ভুতভাবে বদলে গেল ওর জীবনটা। মাত্র 15 দিন আগেও একবারের জন্য ভাবেনি ও যে আবার কোনো পরিবারে বউ হয়ে আসবে। কমলিকার প্রথম বিয়েটা টেকেনি 1 বছরও। একটা মডার্ন ফ্যামিলিতে বিয়ে হয়েছিল ওর। বিয়ের পরই জানতে পেরেছিল কমলিকা ভীষণ রকম উচ্ছৃঙ্খল ওর হাজব্যান্ড। 2 মাস মাত্র শ্বশুরবাড়িতে ছিল। তারপর বাপের বাড়ি এসে আর ফিরে যায়নি। ডিভোর্সটা হয়ে গিয়েছিল 1 বছরের মধ্যেই। বিয়ের প্রতি বিতৃষ্ণা এসে গিয়েছিল ওর তখনই। বিশেষত এই 36 বছর বয়সে দ্বিতীয়বার কারো সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার মতো ইচ্ছে একদমই ছিল না ওর। গ্র্যাজুয়েশন করার পর প্রথম বিয়েটা হয়েছিল কমলিকার 22 বছর বয়সে। ডিভোর্স হয়ে যাওয়ার পর ক্র্যাফোর্টের ওপর ট্রেনিং নিয়েছিল। একটা সেলাই স্কুলের দিদিমণি ছিল কদিন আগে পর্যন্ত। একেবারেই নিজের মতো করে থাকতো। দাদার অনুরোধে হঠাৎই বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। অবশ্য শুধু দাদার অনুরোধে কথাটা বললে একটু ভুল হবে। সামান্য আলাপে তপেশের কথাবার্তা, হাবভাব দেখে ভালোই লেগেছিল কমলিকার। তাই জীবনসঙ্গী হিসেবে তপেশকে গ্রহণ করতে অনিচ্ছা ছিল না ওর খুব একটা। তপেশের মুখে মা মরা বাচ্চা দুটোর কথা শুনে কিছুটা মমত্ববোধও জেগেছিল ওর মনে। তাই ওদের মানুষ করার লক্ষ্য নিয়ে নিজের দিকে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিল কমলিকা। ইউকো ব্যাংকের বরানগরের যে ব্রাঞ্চের ক্যাশিয়ার কমলিকার দাদা কাঞ্চন মুখার্জি, সেই ব্রাঞ্চের ম্যানেজার এখন তপেশ চক্রবর্তী। শ্রীরামপুরে নিজের বাড়ি থেকে বরানগর যাতায়াত করতে তেমন অসুবিধে হয় না দাদার। তবে তপেশ চক্রবর্তীর যে কাটোয়া থেকে যাতায়াত করতে বেশ অসুবিধে হয় তা দাদার মুখেই বহুবার শুনেছিল কমলিকা। দিন 15 আগে অফিস থেকে ফেরার সময় তপেশকে সঙ্গে নিয়ে ঢুকেছিল দাদা।
বলেছিল আজ অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে করতে, বাড়ি ফেরার সমস্যা হবে বলেই জোর করে তপসকে নিয়ে এসেছে ও। সেই দিনই প্রথম দেখেছিল কমলিকা তপেশ চক্রবর্তীকে। নিপাট ভালো মানুষ তপেশ গল্প করতে করতে কমলিকা আর ওর বৌদির কাছে নিজের সমস্যার কথা বলেছিল। 5 বছরের ছেলে আর 2.5 বছরের মেয়েকে রেখে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে তপেশের স্ত্রী। সেটা প্রায় 3 বছর হয়ে গেল। স্ত্রীর মৃত্যুর পর থেকে খুবই সমস্যার মধ্যে রয়েছে তপেশ চক্রবর্তী। ছোট ছোট দুটো ছেলে মেয়েকে বয়স্ক মায়ের ভরসায় রেখে আসতে হয় তাকে। কাজের মধ্যেও সারাক্ষণ দুশ্চিন্তাটা থেকেই যায়। ওর মায়ের বাতিকের কথাও বলেছিল। রান্নার লোক কিংবা গভর্নেন্স রাখার ব্যাপারে ঘোরতর আপত্তি তার। সব কিছু মিলিয়ে নিজেকে ভীষণ অসহায় লাগে তপেশের। অথচ চাকরিটা তো করতেই হবে, তাই এখন করারও কিছু নেই। বৌদি বলেছিল, আপনার বয়স তো কম, শুনেছি আমার হাজব্যান্ডের থেকে 2-3 বছরের ছোট আপনি, তার মানে 37-38 হবে। বাচ্চা দুটোর কথা ভেবে আরও একবার বিয়ে করলেই তো পারেন। রীতিমতো আটকানো গলায় তপেশ বলেছিল, কি বলছেন ম্যাডাম, আবার বিয়ে? তাও সেটা আবার বাচ্চাদের কথা ভেবে? এ যুগে এমন মহিলা কেউ আছে নাকি যে ওদের সন্তান স্নেহে মানুষ করতে চাইবে? মা বিয়ের কথা বললে মাকেও এই কথাই বলি। আমি অবশ্য এই ব্যাপারে মহিলাদের কোনো দোষ দেখি না। অন্যের সন্তানের জন্য তারা করবেই বা কেন বলুন তো? আমরা পুরুষেরা কি পারি ওই ধরনের কোনো স্যাক্রিফাইস করতে? কমলিকা পাশ থেকে বলেছিল, পুরুষদের তো স্যাক্রিফাইস করার প্রশ্নই ওঠে না, এমনকি মানিয়ে নেওয়ার কথাও ওঠে না। মানিয়ে নেওয়াই বলুন আর স্যাক্রিফাইসই বলুন, এসব তো শুধু নারীদের জন্য। তপেশ অপ্রস্তুত হয়ে পড়েছিল কমলিকার কথাটা শুনে। বিনয়ের সঙ্গে বলেছিল, যদি আপত্তিকর কিছু বলে থাকি মার্জনা করবেন। মহিলাদের অসম্মান করার উদ্দেশ্যে একথা বলিনি আমি। অন্যরা কী ভাবে জানি না, তবে আমি কখনোই ভাবি না যে সবসময় শুধু মহিলাদেরই মানিয়ে নিয়ে চলতে হবে। অ্যাডজাস্ট করে চলার দায় দুপক্ষেরই থাকা উচিত। কমলিকা বলেছিল, শুনে ভালো লাগলো। এরপর আর বেশি কথা হয়নি। বৌদিকে খেতে দেওয়ার জন্য তাগাদা দিয়েছিল দাদা। ঘুম থেকে উঠে চা খেয়ে চলে যেতে চেয়েছিল তপেশ। বলেছিল হোটেলে খেয়ে ব্যাংকে চলে যাবে। না খেয়ে চলে আসার ব্যাপারে আপত্তি জানিয়েছিল দাদা বৌদি দুজনেই। শেষ পর্যন্ত ভাত খেয়ে দাদার সঙ্গেই বেরিয়েছিল সেদিন তপেশ। দিন 2 পরেই অফিস থেকে বাড়ি ফেরার পর দাদা ডেকেছিল কমলিকাকে। সন্ধ্যের সময় চা খাওয়া হয়ে গিয়েছিল ওদের, তবুও বৌদি কফি করে অপেক্ষা করছিল ওর জন্য। কমলিকা এসে সোফায় বসতেই হাতে কফির কাপ ধরিয়ে দিয়েছিল বৌদি। ঠান্ডাটা পড়েছে এবার, তাই তোমার দাদার সঙ্গে আমাদেরও একটু কফি করলাম। কফির কাপে চুমুক দিয়ে দাদা প্রশ্নটা হালকাভাবে ছুড়ে দিয়েছিল কমলিকার দিকে, আচ্ছা কলি, তপেশকে কেমন লাগলো বলতো তোর? প্রশ্নটা শুনে অবাক হয়ে গিয়েছিল কমলিকা, তবুও সহজ গলায় বলেছিল, যতটুকু দেখেছি তাতে খারাপ লাগেনি, তবে এত অল্প সময়ে কি মানুষকে চেনা যায়? দাদা বলেছিল, সেটা ঠিক, তবে আমি ওকে দেখছি তো অনেক দিন ধরে, খুবই ভালো মানুষও, নিরহংকারী, ভদ্র, বিনয়ী। আমাদের ব্রাঞ্চের স্টাফেরা সবাই পছন্দ করে ওকে। দাদার মুখে তপেশের এত প্রশংসা শুনে একটু সন্দেহ যে হয়নি কমলিকার তা নয়। তারপরই বিয়ের প্রস্তাবটা রেখেছিল দাদা। কমলিকাকে চুপ করে থাকতে দেখে দাদা বলেছিল, ভাবিস না তোর বিয়ে দিয়ে দায়িত্বমুক্ত হতে চাইছি আমি। আসলে আমার মনে হয়েছিল তপেশের সঙ্গে তোর বিয়েটা হলে খারাপ কিছু হবে না, তাই বললাম।
তারপর বিয়ে করা বা না করা পুরোটাই তোর ইচ্ছের ওপর নির্ভর করছে। কমলিকা পাল্টা প্রশ্ন করেছিল। তপেশবাবু এই নিয়ে কিছু বলেছেন? না না, সে সাহস ওর নেই। তবে কথাবার্তা শুনে মনে হলো তোকে ওর বেশ ভালো লেগেছে। আর একটা কথাও বলেছে ও আজ, যদি ওকে কেউ বিয়ে করে তাহলে তার উপর কোনো ব্যাপারে জোর খাটাবে না ও। এমনকি সে চাইলে একটু বড় হওয়ার পর ছেলেটাকে হোস্টেলে রাখবে। ঠিক তখনই আমি প্রসঙ্গটা তুলেছিলাম। অবশ্য সেই সঙ্গে আমি একথাও বলে রেখেছি যে বোন যদি রাজি থাকে তাহলেই আমি তোমার সঙ্গে ওর বিয়ে দেওয়ার কথা ভাবব। সবই নির্ভর করছে ওর ওপর। কথাটা শুনে তপেশ কি বলেছিল জানিস? দেখবেন কাঞ্চনদা, উনি যেন না ভাবেন যে এই উদ্দেশ্য নিয়েই আমি আপনাদের বাড়ি গিয়েছিলাম। সেটা কিন্তু খুব খারাপ লাগবে আমার। যাই হোক, তুই মত দিলে তবেই আমি এগুবো, না হলে অবশ্যই নয়। কমলিকা বলেছিল আমি একটু ভেবে তোকে জানাবো। তার আগে তুই আমাকে তপেশবাবুর ফোন নাম্বারটা দে, একটু কথা বলবো ওনার সঙ্গে। ফোন নাম্বার দেওয়ার সময় দাদা বলেছিল একটু ভেবে কথা বলবি, একই সঙ্গে কাজ করতে হয় তো। সামান্য হেসে ঘর থেকে বেরিয়ে এসেছিল কমলিকা। ফোন করে বিয়ের ব্যাপারে তপেশের সঙ্গেই শুধু নয়, ওর মায়ের সঙ্গেও কথা বলেছিল কমলিকা। কতগুলো শর্ত আরোপ করেছিল। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে ঘটা করে বিয়ে করা যাবে না। তপেশ আর ওর মাকে কথা দিতে হবে যে বাচ্চাদের দায়িত্ব পুরোপুরি কমলিকার ওপর ছেড়ে দেবেন। সম্পূর্ণ বিশ্বাস করতে হবে ওকে। ওর শর্তে রাজি হয়েছিল তপেশ আর ওর মা আলপনা। এরপর আর বিয়েতে আপত্তি করেনি কমলিকা। রেজিস্ট্রেশন পরে হবে, তাই কালী মন্দিরে গিয়ে বিয়েটা করে ফেলেছিল ওরা। গত 4টে দিনের অভিজ্ঞতা কিছু কম নয় কমলিকার। এই 4 দিনেই অনেক কিছু বুঝে নিয়েছে ও। মা মরা ছেলে মেয়ে দুটোকে এতদিন ধরে সাংঘাতিক রকম প্রশ্রয় দিয়ে এসেছেন শাশুড়িমা। এর পরিণতি যা হওয়ার তাই হয়েছে। দিনকে দিন বেয়ারা হয়ে উঠেছে ওরা। কোনো প্রাইভেট টিউটর টেকে না তমালের। পড়াশোনা না করে সারা দিন খেলাধুলো করে বেড়ায় তমাল আর তিন্নি। সেসব কথা ছেলেকে জানান না আলপনা। পাছে ওদের বাবা মারধর করে সেই ভয়ে চেপে যান সব। পড়াশোনাতেই শুধু কাঁচা হয়নি ওরা, সভ্যতা ভদ্রতাও কিছু শেখেনি। এতদিন নিয়ম মেনে খাওয়া দাওয়াও করেনি ওরা, যখন তখন যা ইচ্ছে খেয়েছে। এতে যে শরীরের ক্ষতি হতে পারে ওদের সেটাও বোঝেন না শাশুড়িমা। তমালের নাকি মাঝে মাঝে পেটের যন্ত্রণা হয়, সব কথাই শুনেছে কমলিকা কাজের মেয়েটার কাছ থেকে। কমলিকা বুঝতে পারছে এদের ঠিক পথে আনতে বেশ বেগ পেতে হবে। শাশুড়িমা মানুষ হিসেবে খারাপ নন, কিন্তু সংসারের হাল ধরার উপযুক্ত মোটেই নন। ভালো মন্দ বোধটুকুও নেই। 57-58 বছর বয়সেও আলপনা চক্রবর্তীর বুদ্ধি পরিণত হয়নি। 17 বছর বয়সে বিয়ে হয়েছিল তার। প্রথম দিকে তার শাশুড়ি আর স্বামী সামলেছে সংসারটা, পরে সামলেছে ছেলে আর বৌমা। যথেষ্ট পরিশ্রম করতে পারেন আলপনা, কিন্তু বুদ্ধিকে কাজে লাগাতে পারেন না। তখন এই 3 জন অপরিণত বুদ্ধির মানুষকে নিয়ে সংসার করতে গেলে একটু শক্ত হাতেই হাল ধরতে হবে কমলিকাকে। সেটা দৃষ্টিকটু লাগলেও তার করার কিছু নেই। 4 দিন আগে যখন এ বাড়িতে প্রথম ঢুকেছিল কমলিকা, তখন ওর সঙ্গে নিপা ছিল। নিপা তপেশের মাস্তুতো বোন। বিয়ে দিতে তপেশের সঙ্গে মন্দিরে গিয়েছিল নিপা আর ওর স্বামী। নিপার স্বামী চলে গেলেও নিপা রয়ে গিয়েছিল 3 দিন। নিপার ইচ্ছে ছিল তপেশ আর কমলিকার ফুলশয্যার আয়োজন করার। আপত্তি জানিয়েছিল কমলিকা। বলেছিল
এই ব্যাপারে এখন আমি মানসিকভাবে প্রস্তুত নই নিপা। তোমার দাদা বিয়ে করেছেন শুধু তিন্নি তমালের কথা ভেবে। বলতে পারো আমিও রাজি হয়েছি অনেকটা সেই কারণেই। যে উদ্দেশ্যে বিয়ে সেই বিষয়ে আগে গুরুত্ব দিতে চাই। ফুলসজ্জার আয়োজন তুমিই করবে, তবে কিছুটা সময় দাও আমাকে। ইতিমধ্যে তোমার দাদা আর আমার মধ্যে নিশ্চয় একটা সহজ সম্পর্ক গড়ে উঠবে। দুজনে দুজনকে চিনব, বুঝব। আসলে আমাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে এটা, তাই সহজ হতে একটু সময় লাগবে। নিপা বুঝেছিল কমলিকার সমস্যার কথা, তাই আর জোর করেনি। বলেছিল, তোমার মন যেটা চায় সেটাই হবে। সময় হলে বলো, ডাকলেই চলে আসবে তোমার এই ননদ। নিপার মাধ্যমে কমলিকার ইচ্ছের কথাটা জেনেছিল শাশুড়িমা ও তপেশ। পরদিনই তপেশ একটা ছোট্ট চিরকুটে লিখে পাঠিয়েছিল, আপনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি আমি। তবে আপনার সব শর্ত হাসি মুখে মেনে নিতে রাজি আমি। আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা দুজন দুজনের ভালো বন্ধু হয়ে উঠতে পারব। সেই দিনটার জন্য অপেক্ষা করব আমি। চিরকুটটা পড়ে বেশ ভালো লেগেছিল কমলিকার। ফুলসজ্জা নিয়ে আর কোনো প্রশ্ন ওঠেনি এরপর। সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে রাত 9টায় বাড়ি ঢোকে তপেশ। দিনের বেশিরভাগ সময়টা বাইরে কেটে যায় ওর। ছুটির দিনটা কাটে বাজার, দোকান, লন্ড্রি এইসব করে। তাই খুব একটা বেশি কথা হয় না ওর সঙ্গে কমলিকার। পড়ার ঘরে সিঙ্গেল ডিভানে রাত্রে শোয় তপেশ। তমাল আর তিন্নি আগের মতোই ঠাম্মার কাছে থাকে। তপেশের ঘরে থাকে কমলিকা। তবে ওদের বিয়ের আগেই ঘরটার কিছু পরিবর্তন করা হয়েছে। ঘরের আগেকার ফার্নিচার বিক্রি করে দেওয়া হয়েছে। বেডরুমটাকে নতুন ফার্নিচার কিনে ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছে তপেশ। নিজের ঘর ছেড়ে তপেশকে স্টাডিতে থাকতে হয় বলে খারাপ লাগে কমলিকার। তবুও ওর সংকল্পে অনড় থাকতে চায় কমলিকা। প্রথম দেখা হওয়ার দিন তপেশের বলা কথাটা মনে রেখেই ওর এই সংকল্প। তপেশের কাছে ও প্রমাণ করতে চায় স্টেপ মাদার ইচ্ছে করলে অনায়াসে মা হয়ে উঠতে পারে। তারই চেষ্টা করে চলেছে ও। সাকসেস হলে তারপর নিজেদের নিয়ে ভাবতে চাই। একটা ব্যাপার ভীষণ ভালো লাগছে কমলিকার। তপেশ যেমন ওর ওপর আস্থা রেখেছে, তেমনই ভরসা রেখেছে শাশুড়িমা আলপনা দেবীও। এতদিন যাই করুন, এখন আর নিজের জিদ টিকিয়ে রাখতে চাননি আলপনা। কমলিকার সব কথা শুনেছেন উনি। সকাল সকাল উনাকে উঠতে বারণ করেছে কমলিকা। পুজো আর্চার অতিরিক্ত সময়টা উনাকে রান্নাঘরে না থেকে ধর্মগ্রন্থ বা অন্য যে কোনো বই পড়ে কাটাতে বলেছে কমলিকা। উনি কাল থেকে জলখাবার খাওয়ার পর মহাভারত নিয়ে বসছেন। কাল উনি বলেছিলেন, সব কাজ তুমি একা করবে কি করে বৌমা? আমি একটু সাহায্য করি তোমাকে। কমলিকা বলেছিল, আপনিও তো একাই করতেন এতদিন। কষ্ট হলেও রান্নার লোক পর্যন্ত রাখেননি আপনার বিচারের জন্য। আলপনা বলেছিল, আসলে চলে যাচ্ছিল তাই। তবে তুমি চাইলে রান্নার লোক রাখতে পারো। আপনি খাবেন অন্যের হাতের রান্না? খাবো। নিপা বলেছিল, এখন সবাই খায়। রান্নার লোক রাখতে চাইছি না। আমি কাজের দিদিকে 200 টাকা করে বেশি দেব বলেছি। ও একটু কুটনো করে দেবে, আর মশলা তো মিক্সিতে করব। আমাকে কাজে সাহায্য করতে হবে না, শুধু আমাকে একটু মেন্টাল সাপোর্ট দেবেন আপনি, তাহলেই হবে। আলপনা বলেছিলেন, সে তো অবশ্যই দেব। কাজেই স্বামী ও শাশুড়িকে নিয়ে কোনো সমস্যা নেই কমলিকার। সমস্যা ওই পুচকে দুটোকে নিয়ে। তমাল বেশি দুষ্টু। পড়া পারেনি বলে কমলিকা বকাঝকা করতেই দৌড়ে পালাচ্ছিল।
কমলিকা ধরে ফেলেছিল গেট পেরোনোর আগেই। তখনই ফুঁসে উঠেছিল তমাল, ছাড়ো আমাকে, আমি তোমার কথা শুনবো না। তুমি তো আমার নিজের মা নও, তুমি সৎ মা, তাই একটুও ভালো নয়। তুমি বাবার সঙ্গে এলে কেন? চলে যাও তুমি। 8 বছরের বাচ্চার মুখে এসব কথা শুনে খুব খারাপ লেগেছিল কমলিকার। তবুও কোনো রিয়্যাক্ট করেনি ও। আলপনা তাড়াতাড়ি ছুটে এসেছিলেন। এসব কি বলছিস তুই? নতুন মায়ের পায়ে ধরে ক্ষমা চা এক্ষুনি। কমলিকা বলেছিল, আপনি আপনার ঘরে যান মা, যা করার আমি করছি। তারপরই শাস্তি ঘোষণা করেছিল কমলিকা। 30 মিনিট পর শাস্তির হাত থেকে মুক্তি পেয়েছে তমাল। নতুন মা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলেছে উঠোন থেকে উঠে এসে স্নান করে নিতে। নিজে এখনো রান্নাঘরেই রয়েছে। এই সুযোগ। বাথরুমে না ঢুকে তমাল চলে এসেছে বাবার ঘরে। শত্রুকে শায়েস্তা করতে ড্রেসিং টেবিলে রাখা গন্ধ তেলটাই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় ও। তেল ভেবে টোনারের শিশিটা হাতে তুলে মুখের ছিপিটা খোলার চেষ্টা করছিল ও। ড্রেসিং টেবিলের আয়নায় লেসের পর্দা দেওয়া থাকায় নতুন মায়ের উপস্থিতি টের পায়নি। আচম্বিতে ওর হাত থেকে বোতলটা কেড়ে নিল কমলিকা। গন্ধ তেল মাখতে ইচ্ছে করছে, সেটা আমাকে বলতেই তো পারতিস। এটা তেল নয়, এটাকে বলে সিরাম। আমি তেল মাখি না, তাই এখানে তেল নেই। আজ বাথরুমের নারকেল তেলটাই মাখ, কাল গন্ধ তেল আনিয়ে দেব তোকে। আমার চাই না। কথাটা বলে গোঁজের মতো মুখ করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তমাল। ওর মুখ চোখ দেখে সন্দেহ হতেই পিছন থেকে এসে খপ করে হাতটা ধরল কমলিকা। আমার মনে হচ্ছে তুই গন্ধ তেল মাখতে আসিসনি, অন্য কোনো ধান্দায় এসেছিলি। তমাল বলল, কি জন্য বলো তো? 8 বছরের ছেলের বুদ্ধির দৌড় কতটা হবে সেটা বুঝতে পারছে কমলিকা। ও গম্ভীরভাবে বলল, আমি এমন একটা মন্ত্র জানি যেটার দ্বারা সব বুঝতে পারি। তুই কি জন্য এসেছিলি সেটা আমি জানি, কিন্তু বলবো না, তুই নিজে বলবি। যদি সত্যি কথা বলতে পারিস তাহলে একটা দারুণ খেলনা কিনে দেব তোকে। তমাল চোখ বড় বড় করল, সত্যি দেবে? কমলিকা ঘাড় কাত করে সম্মতি জানালো। বোনকেও দেবে? ও তো ছোট, ওকে না দিলে হয়, কিন্তু আগে তো তোকে বলতে হবে সত্যি কথাটা। বললে তুমি মারবে না? কখনো না। বাবাকে বলে দেবে না? আমি কাউকে বলবো না, তুই বল না। আমি দরজার কাছে তেল ছড়িয়ে দিতে এসেছিলাম। কমলিকার চোখে হাত দিয়ে কান্নার ভান করল। জানি, যাতে আমি পড়ে যাই, তাই তো? তমাল মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। কমলিকা নাক টানল। আমি পড়ে গেলে তো বিছানায় শুয়ে থাকতে হতো। তাতে যদি তোর শান্তি হয় তাহলে বিছানায় শুয়েই থাকবো। খুব ভালো হবে তোর তাহলে। তুই আবার ঠাম্মার কাছে পয়সা নিয়ে যখন তখন আচার চানাচুর খেতে পারবি। আবার পেটের যন্ত্রণা হবে। অবশ্য তারপর তোকে হসপিটালে ভর্তি করে দিতে হবে। হাসপাতালে থাকতে ভালো লাগবে তো তোর? না, আমি হাসপাতালে যাব না। যেতেই হবে। আমাদের ওখানে একটা বাচ্চা ছেলের আচার আর চানাচুর খেয়ে যা হয়েছিল বাবা, হাসপাতালে ভর্তি করতে হলো, তারপর পেট অপারেশন করতে হলো। তমাল চোখ গোল করে বলল, সত্যি তাই? সত্যি। তার পেটটা অনেকটা কেটেছিল ডাক্তার। চানাচুর আচার না খেলে অপারেশন হবে না? একদমই না। আচ্ছা একটা কথা বলতো, তেল ফেলার ফন্দি কে শেখালো তোকে? টিভিতে দেখে শিখেছি। আর এসব করব না। তুমি আমাকে খেলনা কিনে দেবে? দেব, কিন্তু রোজ সময় মতো পড়তে বসতে হবে, খেতে হবে, ঘুমোতে হবে।
আর আমার কাছে সব সত্যি কথা বলতে হবে, তাহলে আমি ভালো ভালো খেলনা কিনে দেব। খেলনার লোভে তিন্নি বলল, আমিও সত্যি কথা বলবো। দাদা তোমাকে সৎমা বলেছে। দাদা বলেছে সৎমা ভালো হয় না, খালি মারে আর খেতে দেয় না। তমাল বলল, আর বলবো না তো। আচ্ছা, কাল আমি তোদের খেতে দিইনি? হ্যাঁ দিয়েছ। ঠাম্মা বলেছে তুমি নতুন মা। ঠাম্মা ভুল বলেছে, মা আবার নতুন হয়? আমি শুধুই মা। তবে আমার মামনি ডাকটা ভালো লাগে, আমাকে তোরা মামনি বলে ডাকবি। এখন স্নান করবি চল। তমাল বলেছিল, আমি আগে করব মামনি। কমলিকা সম্মতি দিতেই ও ছুটেছিল বাথরুমের দিকে। তিন্নির গা মুছিয়ে দিয়ে সব্বাইকে খেতে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল কমলিকা। আলপনা রান্নাঘরে ঢুকে কমলিকার হাত দুটো চেপে ধরলেন। সত্যি তোমার কাছে অনেক কিছু শেখার আছে বৌমা। আমার কেবলই মনে হচ্ছে ঠাকুর অনেক করুণা করে তোমার মতো বৌমাকে আমার ঘরে পাঠিয়েছেন। দাঁড়ান, মাত্র 4 দিন দেখে আর কি বুঝবেন? সে যাই হোক, আমাকে আপনি নাম ধরে ডাকবেন, সেটাই আমার ভালো লাগবে। কমলিকা বলতে হবে না, কলি নামেই ডাকবেন। আলপনা বললেন, আমারও কিন্তু তোমার মুখে আপনি আজ্ঞে শুনতে ভালো লাগে না। মাকে কেউ আপনি বলে? আমাকে তুমি বললে খুব আনন্দ পাবো আমি। বেশ, তাই বলবো। কমলিকা মনে মনে বলল, যতটা ভোলে ভালা ভেবেছিলাম মানুষটাকে ততটা নয়। বেশ তো গুছিয়ে কথা বললেন। তাহলে কিসে ভালো আর কিসে মন্দ বোঝেন না কেন? আলপনা বুঝতে পারছেন না কথাটা কমলিকার ভালো লাগলো কি লাগলো না, তাই সত্যিটা বলেই ফেললেন। নিপা যাওয়ার সময় বলেছিল তোমাকে কথাটা বলতে, আমার সাহস হয়নি বলতে। কমলিকা মনে মনে হাসল। কার সম্বন্ধে কি ভাবছিল ও এতক্ষণ? কপটতা জানে না মানুষটা। এই রকম ভোলে ভালা মানুষের সঙ্গে জীবন কাটানোটা অনেক সহজ। নভেম্বরের 18 তারিখে এ বাড়িতে বউ হয়ে এসেছিল কমলিকা। আজ ডিসেম্বরের 22 তারিখ। এই 1 মাস 4 দিন সময়ের মধ্যেই বাড়ির ভোল একেবারে পাল্টে দিয়েছে কমলিকা। তিন্নি আর তমাল দুজনেই এখন ওদের মামনির ভক্ত। সময় মতো পড়তে বসে দুবেলা। সকালবেলায় পড়ে কমলিকার কাছে, সন্ধে আসে প্রাইভেট টিউটর। কমলিকা বলেছে তমাল ডাক্তার হলে আর তিন্নি দিদিমণি হলে ভীষণ খুশি হবে ও, আর তার জন্য মন দিয়ে পড়াশুনো করতে হবে। কথাটা খুব পছন্দ হয়েছে ওদের, তাই দুপুরে ঘুম থেকে উঠে নিজেরাই বই নিয়ে বসে পড়ে। যদি ঠিকমতো পড়াশোনা করে ওরা, তাহলে নেক্সট ইয়ারে কোনো স্ট্যান্ডার্ড স্কুলে অ্যাডমিশন করাতে কোনো অসুবিধেই হবে না। কমলিকা অবশ্য ওর কথা রেখেছে। তিন্নির জন্য 2টো বড় ডল আর তমালের জন্য একটা রিমোট কন্ট্রোল গাড়ি ও একটা হেলিকপ্টার কিনে দিয়েছে। খুব খুশি হয়েছে ওরা খেলনা পেয়ে। এই 1 মাসে শুধু বাচ্চা দুটোই বদলায়নি, অনেক তাই বদলেছেন আলপনাও। তমাল আর তিন্নির পরিবর্তন দেখে ভীষণ অবাক হয়েছে তপেশ। কাল ও বলেছিল, আপনি তো অসাধ্য সাধন করেছেন। কিছু না বলে মুখ টিপে হেসেছিল কমলিকা। এত অল্প সময়ের মধ্যে বাচ্চা দুটোকে যে কন্ট্রোলে আনা যাবে সেটা সত্যিই ভাবেনি কমলিকা। তাই সবার থেকে বেশি খুশি ও নিজে। বিয়ের আগে থেকে এই সাফল্যটাই কাম্য ছিল ওর। সন্ধ্যের পর চায়ের পর্ব মিটিয়ে তমাল আর তিন্নিকে নিয়ে পড়াতে বসেছে কমলিকা। তমালকে অঙ্ক করতে দিয়েছে, আর তিন্নি বই দেখে ইংরেজি কিছু শব্দ লিখছে। কমলিকা তমালের জন্য খাতায় প্রশ্ন লিখে রাখছে। অঙ্ক শেষ হলে এগুলোর উত্তর লিখবে ও। পাশে ফেলে রাখা মোবাইলটার
হোয়াটসঅ্যাপে মেসেজ এলো। হাতে মোবাইলটা তুলে নিল কমলিকা। মেসেজটা এসেছে তপেশের নাম্বার থেকে। মেসেজটা দেখে অবাক না হয়ে পারল না ও। রবীন্দ্রনাথের আবেদন কবিতার থেকে কয়েকটা লাইন কোট করে পাঠিয়েছে তপেশ। জয় হোক মহারানী, রাজ রাজেশ্বরী, দিন ভৃত্যে করো দয়া, মোর স্থান সর্বশেষে, আমি তবু সর্বধম দাস মহত্তমে। একে একে পরিতৃপ্ত আশ সবাই আনন্দে যবে ঘরে ফিরে যায়, সেই ক্ষণে আমি আসি নির্জন সভায়, একাকী আসীন, তব চরণতলের প্রান্তে বসে ভিক্ষা মাগি শুধু সকলের সর্ব অবশেষটুকু। কমলিকা ভাবতেই পারেনি যে এত রোমান্টিক তপেশ। ঠিক এই ধরনের মানসিকতার একজন মানুষকেই তো জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছিল। এবার ভাষা হারিয়েছে কমলিকা নিজে। কি লিখবে উত্তরে বুঝতে পারছে না। অনেক ভেবে লিখল, রাজ রাজেশ্বর তুমি, আমি তবু সামান্য দাসী, আজ্ঞা করো মোরে। রেসপন্স এলো তখনই কয়েকটা লাভ ইমোজি দিয়ে। কমলিকা পাঠালো একগুচ্ছ ফুল। মিনিট পাঁচেক পর আবার মেসেজ। যার করুণার স্পর্শ পেয়ে বদলে যাচ্ছে পরিবারের সবাই, তিনি কেন এত নির্দয় এই অর্বাচীনের প্রতি? ওই করুণাধারায় স্নাত হয়ে নিজেকে ধন্য করতে চায় যে সেও। সময় কি এখনো হয়নি দেবী? মেসেজগুলো পড়তে পড়তে দারুণ এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আসছে কমলিকার মন। ও লিখল, এখন তমালকে অঙ্ক করাচ্ছি, যোগবিয়োগে ভুল হয়ে গেলে লজ্জা, পরে কথা হবে। ওকে লিখে তখনকার মতো বিরত হলো তপেশ। তমাল আর তিন্নিকে গল্প বলার অছিলায় আজ রাত্রে তপেশকে খেতে দিতে আসেনি কমলিকা। খেতে দিয়েছেন আলপনা। কমলিকার অনুপস্থিত থাকার কারণটা বুঝতে পারছে তপেশ। আজ নিশ্চয় ও সামনে আসতে লজ্জা পাচ্ছে। এই আড়ালটুকু মন্দ লাগছে না। খেয়ে ঘরে ঢুকতেই ফোন এলো নিপার। আমরা কাল যাচ্ছি দাদা ভাই। ফুলের ব্যবস্থা তোকে করতে হবে না, তুই শুধু 12 জন মানুষের সারাদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করিস। কোনো ক্যাটারারকে বলে রাখিস, বৌদি কাল রান্নাঘরে ঢুকবে না। তপেশ বলল, তোকে কিছু বলেছে বুঝিও? হ্যাঁ, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, কাল মেয়েটাকেও নিয়ে যাব। অনুষ্ঠান বাড়ি বলে কথা, একটু লোকজন না হলে ভালো লাগে। নিপা ফোন রাখতেই আবার সরব হলো সেটা। এবার করেছে কাঞ্চনদা। সামান্য একটু কথা বলেই ও ফোনটা ধরিয়ে দিল স্ত্রীকে। বৌদি হাসতে হাসতে বলল, তোমার হয়ে আমাদের নেমন্তন্নটা করেছে তোমার বোন নিপা, অপেক্ষায় ছিলাম, তাই তারপরই ব্যাগ গোছাতে লেগেছি। ছেলেটা ছুটিতে হোস্টেল থেকে বাড়ি এসেছে, ও তো শুনে আনন্দে লাফালাফি করছে। তোমাকে এখনো দেখেনি ও। ফুলের ব্যবস্থা তোকে করতে হবে না, তুই শুধু 12 জন মানুষের সারাদিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করিস। কোনো ক্যাটারারকে বলে রাখিস, বৌদি কাল রান্নাঘরে ঢুকবে না। তপেশ বলল, তোকে কিছু বলেছে বুঝিও? হ্যাঁ, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, কাল মেয়েটাকেও নিয়ে যাব। অনুষ্ঠান বাড়ি বলে কথা, একটু লোকজন না হলে ভালো লাগে। নিপা ফোন রাখতেই আবার সরব হলো সেটা। এবার করেছে কাঞ্চনদা। সামান্য একটু কথা বলেই ও ফোনটা ধরিয়ে দিল স্ত্রীকে। বৌদি হাসতে হাসতে বলল, তোমার হয়ে আমাদের নেমন্তন্নটা করেছে তোমার বোন নিপা, অপেক্ষায় ছিলাম, তাই তারপরই ব্যাগ গোছাতে লেগেছি। ছেলেটা ছুটিতে হোস্টেল থেকে বাড়ি এসেছে, ও তো শুনে আনন্দে লাফালাফি করছে। তোমাকে এখনো দেখেনি ও, তাই ভীষণ আগ্রহ
পিমনিকে কে নিয়ে গেছে দেখার জন্য। সকালেই পৌঁছে যাব আমরা। তপেশ বলল, আপনারা এলে ধন্য হব আমি। ফোন রেখে বইয়ের আলমারি থেকে জড়োয়ার আংটিটা বার করল তপেশ। ফুলশয্যায় কমলিকাকে দেবে বলে এটা কিনেছিল ও। ভাবতে ভালো লাগছে, এতগুলো দিন অপেক্ষার পর কাল এটা কমলিকার অনামিকায় স্থান পাবে। শাশুড়ি মায়ের ডাকে খেতে এসেছিল কমলিকা, এখন শুয়ে পড়েছে। তবে ঘুম আদৌ আসবে কিনা জানে না ও। প্রথম বিয়েতে শান্তি মেলেনি ভালোবাসাও। তপেশের না বলা কথার মধ্যে যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে সেটা উপলব্ধি করতে পেরেছে কমলিকা। দারুণ একটা ভালো লাগায় ভরে আছে মনটা। এই মধ্য যৌবনে এসে হঠাৎই নবযৌবনের উন্মাদনা অনুভব করছে কমলিকা। পাতা ঝরার ক্ষণেই আজ যেন নতুন করে বসন্ত এলো ওর জীবনে।